আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াসক্তি। পর্ব সংখ্যা ১। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ভালোবাসা একটি ৪ অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কি। আবার কারো কাছে এটি সঙ্গীন প্রণয়াসক্তি, যার ইংরেজি প্রতিশব্দ আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভিঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপ্রান্ত মিলনের ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানে আড্ডা পর্যন্ত তাদের নিয়ে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল? এ তো রাজ্যটোক, কোনোদিন ভাঙবে না। আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধু ঘৃণায় বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদ ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাও যেন হিমালয়ে জয় করার মতো অ্যাডভেঞ্চার আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটা বেশি কাজ করে। সে আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা। এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছক আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেইনার কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল ডেঞ্জারাস লাভ। এত এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়েও আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেক একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়ে কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তে। ভালোবাসা টইটুম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে বইয়ে আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণে ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্ত মাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এ যেন এক মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটাকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণ নয়। ছিমছাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সবকিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনো বসে বই পড়ছে, কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররাও তেমন কেউ নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি। নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? অরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
নিখিল ভাই কোনরূপ সাড়া দিলেন না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে ছোট্ট একটা সাইজের অ্যালবাম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাসখায় আওয়াজ তুলে কানের ১২টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরো দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কূর্ণকহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার, কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না অরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই। উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে হন্তদন্ত হয়ে উঠে বসল ওরু। ঘুমের ঘোর এখনো কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুম কিং সাইজের বিছানায় নিজেকে আবিষ্কার করল ওরু। ছোট্ট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীর সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসিবান করে বিছানায় ছাড়ল ও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেইল পাঠানো। গত ১ বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু। মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ওর পরনে দামি কোনো পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভার সাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লোহ গেটটা গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট এরিয়াটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষরা নায়েব গস্তমা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের পরম্পরায় নেতৃত্ব আর অভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা কোন প্রজন্মের জানা নেই অরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় ১০ বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট ১০ টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতি উতি বেড়ে ওঠা বাগান বিলাস। ঘেরা দান আকৃতির বিশাল গেট, তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর ৩০ আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারার ভিন্নতা ছিল, কিন্তু ৩০ বছর আগে এই বাড়ির ছোট কর্তার জন্মের পর তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটটাকে সর্বে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন। সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কীর্তিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর অভিজাত্য মরানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কীর্তিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই মানুষের মুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল টেস্টেড বিজনেস নিয়ে এই পরিবার এগিয়েছে অনেক দূর। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চ পদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারে শুধু টাকাই আছে, পরিবার বলে কিচ্ছু নেই। আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনও নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল, অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে গেছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়ির দিকে চোখ রাখল। ৯টা বেজে ৩৫। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছে। তার ওপর আজ আবার ভার্সিটি যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশে ছোট্ট একটা ডাইনিং। ৪ জনের মতো বসার জায়গা হবে। সেখানে খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এই বাড়ির কোনো কিছু না পারাতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়।
অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি বানজারা ব্যাগ। অরুকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটালো অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরুর রুটি আর ডিমের রোল কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হচ্ছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না। হাঁপিয়ে উঠছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এইভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে থাকতে। হসপিটালের ডেটল আর হেক্সাসলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যেই মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকে। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুটঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে যায় ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে চওড়া মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক, ছোট বোনের ওপর রাগ ঝাড়া যাবে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতে নিজের খের নিজে হারিয়েছে। আপা, আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্নাবান্না সব আমি করব। তবুও প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেইল? অনু কি বলবে সেটা বোধহয় অরু জানতো। তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসছে? অরু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেইল পাঠানোর পরেও যেখানে থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটা বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট করে পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস ওরও কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমার মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবার সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেই দিন ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহা লক্কর, হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানে মরিচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার ওপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারের দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ অরোরা। বাহ, আমার নামের নাম দেখছি। পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া, ভার্সিটির আনন্দ কিংবা বন্ধু মহল কোনো কিছুই ছুতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিন রাত পার করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনা ইতি টেনেছেন। ওরও জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরে এমন হুটহাট রেগে যায় আপা। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়। পিঠি পিঠি বোন ওরা দুজন। তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু।
অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিকশায় এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কোনো কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার মতো সাহস ওর নেই। তারপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন এ বছরের শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটা এঁকেই ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, ওরও শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সে আশায় সেগুড়ে বালি। পেছনে নীলিমার কাট কাট প্রত্যুত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলছিলি, আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস, শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাতথা লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আপার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সবকিছু দিয়ে অরুকে বুঝিয়েছে। ও তাই এখন আর কিছু বলার নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ের কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার। কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওরু। খুব বেশি হলে হুম হ্যাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা না নাড়িয়ে জবাব দিল ওরু। নীলিমার রাগ হলো কেন যেন। যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওরুর ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেইলে যে কেউ যোগাযোগ করে। নীলিমা রাগ সংবরণ করতে না পেরেই বলে ফেলল, কেমন ভাই, তোর মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে? অরু মেকি হাসল। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না। তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিংস। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? অরু আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছুও না। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওরও কিছু বলতে যাবে, তার আগে ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান্ট কৃতিককে নিয়ে চলমান রহস্যময় ক্যানভাসের ওইখানে ইতি ঘটে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকেই কমেন্ট করছো সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাসটি নিয়ে আসার জন্য। আমিও তাই সিদ্ধান্ত নিলাম নিয়ে আসি। আর আরেকটা উপন্যাসের রিকোয়েস্ট অনেক বেশি আসছে, সেটা হচ্ছে পরিযান। সেটাও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।